ধন্যবাদ ফাহমিদা আপা। যেহেতু আজকের থিমটা, এই সেশনের থিমটা মেইনলি কর্মসংস্থান প্রযুক্তি, অলরেডি প্রযুক্তি নিয়ে শাহির বলেছে, সাদিয়াও কিছু বলেছে। আমিও তো প্রযুক্তির ব্যাপারে খুব বেশি বলবো না, মেইনলি যেহেতু আমার কাজের এরিয়া কর্মসংস্থান, সেই জায়গাটাতেই ফোকাস করব। আমরা মানে 10 মিনিটের মধ্যে আমি চেষ্টা করব দুইটা ব্যাপার। একটা হচ্ছে যে আমরা সবাই জানি যে বেকারত্ব একটা বড় সমস্যা আমাদের সোসাইটিতে, তো সেটা আসলে মেইন ডায়াগনোসিসটা কি সেটা তো অল্প কিছু বলার চেষ্টা করবো। তারপরে আমার সাইড থেকে কিছু সলিউশন, যেটা ফাহমিদাপা বললো যে যেটা আমাদের টাস্ক ফোর্স যেটা হয়েছিল রিস্ট্রাটেজিং অফ দ্য ইকোনমি, নাসিম ভাই ছিলেন, ফাহমিদা আপাও ছিলেন, আমিও ছিলাম, এবং একটা সেকশন ছিল বেসিক্যালি ইউথ আনএমপ্লয়মেন্ট নিয়ে। আমি এবং ফাহমিদা আপা এখানে ইনভলভ ছিলেন, সিপিডিরও কয়েকজন ইনভলভ ছিলেন। তো সেই পার্সপেক্টিভে কিছু সলিউশন সাজেশন পার্সপেক্টিভে কিছু হয়তো বলার সুযোগ নিব। ফার্স্ট অফ অল, আমি যদি অ্যানালাইসিস করি আমাদের দেশে, যদি দেখেন আপনি, আমরা গত সপ্তাহে একটা রিপোর্ট পাবলিশ হয়েছে বিবিএস এর, যে প্রায় 4% একটু বেশি এখন আনএমপ্লয়মেন্ট, এবং এটা আসলে বাড়ছে। যদিও 4% যদি দেখেন আপনি আমাদের অন্যান্য দেশে, ইভেন আপনার ইউরোপ আমেরিকা যদি দেখেন, যে 4% আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু অত যে কোনো ভয়ঙ্কর ব্যাপার তা না। কিন্তু মেইন সমস্যা হচ্ছে যে এই আনএমপ্লয়মেন্টের নেচারটা কি। আমরা যখন আরো ফার্দার ডিগ ডাউন করব, দেখবেন বাংলাদেশে ইউথদের মধ্যে, ইউথ বলতে আমি ধরেন কথার কথা 18 থেকে 30 বছরের মধ্যে যে আনএমপ্লয়মেন্টটা, সেটা আমাদের সোসাইটির আনএমপ্লয়মেন্ট থেকে অনেক বেশি। আপনি যদি ওভারঅল যদি 30 বছরের উপরে আনএমপ্লয়মেন্টটা দেখেন, দেখবেন ইট ইজ লেস দেন 1.5, মানে 1.5%-এরও কম। কিন্তু ইউথ আনএমপ্লয়মেন্ট ইজ মোর দেন 8-9%। এটা কিন্তু সরকারি হিসাবে। বেসরকারি হিসাবে বা আমাদের হিসাবে জানি এটা আরো বেশি, বাট আমি সরকারি হিসাবটা মেনেও নেই, আসলে ইউথ আনএমপ্লয়মেন্ট ইজ অ্যাটলিস্ট 3 to 4 টাইমস হায়ার দেন ওভারঅল আনএমপ্লয়মেন্ট অন্যান্য এজ গ্রুপের। তাহলে সমস্যাটা আসলে আমাদের ইউথদের, যেটা আজকে যেই থিমে আমরা কথা বলছি, যে ইউথ আনএমপ্লয়মেন্টে আসলে সবচেয়ে বড় সমস্যা হয়ে গিয়েছে। এবং এটা কিন্তু আমরা জানি, এটা আসলে এখন আর শুধুমাত্র ইকোনমিক না বা সোশ্যাল প্রবলেম না। আমরা জুলাই অভ্যুত্থান যদি শুরু হয়, আপনি চিন্তা করেন, শুরুতে কিন্তু হয়েছিল বেসিক্যালি চাকরি থেকে, হ্যাঁ, যদিও সরকারি চাকরি থেকে, বাট এটা ইউথদের একটা অ্যাসপিরেশনাল পার্সপেক্টিভ থেকে শুরু হয়েছিল। সো অ্যান্ড ইট বিকেম পলিটিক্যাল থিং, তাই না? অতএব এটা এখন ইকোনমি সোশ্যাল থেকে ইট হ্যাজ বিকাম এ পলিটিক্যাল অ্যাসপেক্ট ফর আস অ্যাজ ওয়েল। সো অতএব এই ব্যাপারটা আমাদের জন্য খুবই গুরুত্ব সহকারে, মানে এই সরকারের থেকে আমাদের আশা ছিল, বাট হয়তো খুব বেশি আগায় নেই, বাট যারা ভবিষ্যতে সরকার তৈরি করবে রাজনীতিকের মাধ্যমে, তাদেরও কিন্তু এই জিনিসটা এখন খুব ভালোভাবে রিয়েলাইজ করে সেই জায়গাটাতে আসলে ফোকাস করা উচিত। তো সেটা যদি দেখেন, একটা যা শুধু স্ট্যাটিস্টিক্স দেই, মেইন প্রবলেমটা কি, আজ থেকে 10 বছর আগে বা 13-14 বছর আগে, 2010-11 দিকে আমাদের টোটাল যে লেবার মার্কেট, যারা শ্রম বাজারে আসে, সেই অংশের অনলি 3.7% ছিল গ্র্যাজুয়েট। আজকে 2024 সালে যে লাস্ট স্ট্যাটিস্টিক্স আছে, সেই গ্র্যাজুয়েটদের নাম্বারটা 3 গুণ বেড়ে গেছে। 3 গুণ মানে প্রায় 10%, 9.5 থেকে 10%-এর মতো। তো সেটা আমাদের রিপোর্টে আমরা খুব ভালোভাবে দেখেছিলাম, আরো অনেক ডাটা দিয়ে, যে মেইন সমস্যাটা কিন্তু শুরু হয়েছে এইখান থেকে। হঠাৎ করে গত 10-15 বছরে আমরা we are actually producing much more graduates than the economy can actually absorb. আপনি 10%, আপনি প্রতি বছর এখন বাংলাদেশে শ্রম মার্কেটে, শ্রমবাজারে 22 থেকে 24 লক্ষ লোক যোগ হয়। আপনি জানেন আমাদের এখানে 7 লক্ষ শুধু গ্র্যাজুয়েট বার হয় প্রতি বছর, প্রায় 1/3 কিন্তু প্রতি বছর। আর টোটাল জিনিসটা নেন, সেটার প্রায় 10% আমাদের গ্র্যাজুয়েট। এখানে নাসিম ভাই আবার পরে বলবেন, নাসিম ভাইটা বলতে পারবেন, মেইন আমাদের আসলে ইকোনমি যদি বলেন ড্রাইভার গত 20-25 বছরে, ইট হ্যাজ বিন প্রাইমারিলি দ্য ম্যানুফ্যাকচারিং। আমরা গার্মেন্টস বলি, আমরা এখন চায়নার পরেই ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট অ্যাপারেল এক্সপোর্টার, আমাদের শু ম্যানুফ্যাকচারিং হচ্ছে, আরো কিছু আমাদের কিন্তু মেইন যেই ইকোনমি ড্রাইভটা করছে কিন্তু আসলে ম্যানুফ্যাকচারিং এন্ড কিছু সার্ভিস, তাই না? তো সেই জায়গাটাতে দেখেন আপনি, একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি হয়তো প্রায় 40,000 এমপ্লয়ি আছেন, ওয়ার্কফোর্স আছে, তার মধ্যে কতজন লোক গ্র্যাজুয়েট? ম্যাক্সিমাম 500 লোক। তার যে কাজগুলি দরকার হচ্ছে হয়তো অ্যাকাউন্টসের কাজ বা মার্চেন্ডাইজিং এর কাজ, বাট ফ্যাক্টরি লেভেলে কিন্তু গ্র্যাজুয়েট দরকার নেই, তাদের দরকার হচ্ছে মাচ মোর স্কিল, টেকনিক্যাল এন্ড ভোকেশনাল স্কিল, স্পেশালাইজড লোক। বাট আমরা কিন্তু তৈরি করছি গ্র্যাজুয়েট, মানে প্রায় বললাম 1/3 পিপল প্রতি বছর আসতেছে জব মার্কেটে যারা গ্র্যাজুয়েশন ডিগ্রি। ওদের সমস্যা হচ্ছে, ও কিন্তু এই গার্মেন্টস সেক্টর, তাকে যদি বলা হয় যে তুমি আমার মানে ফ্লোরে কাজ করো,
সে কাজ করবে না, কারণ সে তো গ্র্যাজুয়েট। সে বলবে না আমি শুধুমাত্র আইদার অ্যাকাউন্টসে কাজ করবো নাহলে মার্কেটিং এ কাজ করবো, কিন্তু ওই নাম্বারগুলি তো আসলে খুব কম। তো প্রবলেম হচ্ছে আমাদের ইকোনমি বাড়তেছে একভাবে, আবার আমাদের সাপ্লাই বাড়ছে আসলে অন্যভাবে। তো এই যে মানে ডিমান্ড সাপ্লাই যে মিসম্যাচ ইন দ্য কাইন্ড অফ ইউথ কমিউনিটি, দ্যাট ইজ দ্য মেজর প্রবলেম ফর আওয়ার ইউথ আনএমপ্লয়মেন্ট। তো আমি এই কনটেক্সটটা দিয়ে শুরু করলাম এই জন্য যে আমরা যদি এই জিনিসটাকে রিয়েলাইজ না করতে পারি, এখানে আমাদের সরকারের পক্ষ থেকে প্রতিনিধি আছেন, আমরা খুশি হতাম যদি আরো এখানে পলিসি লেভেলের লোকজন থাকতো। বাট এই জিনিসটা কিন্তু আমাদের ফার্স্টে রিয়েলাইজ করতে হবে যে আমরা যতই স্কিলের কথা বলি, অন্য কিছু বলি, আসলে মেইন সমস্যাটা, ওগুলি তো সমস্যা আছেই, স্কিল মিসম্যাচ সমস্যা আছেই, কিন্তু মেইন প্রবলেমটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাসপিরেশনাল পার্সপেক্টিভ থেকে, যে আমরা সবাই সোসাইটি মিলে সবাই নিজেদেরকে এখন গ্র্যাজুয়েট হিসেবে করবো, না হলে আমাদের সোশ্যাল স্ট্যাটাস হবে না, আমাদের হয়তো বিয়ের মার্কেটে কথার কথা মানে ভ্যালু থাকবে না, বা আমাকে লোকজন পাত্তা দিবেন না। তো এই জিনিসটা যদি যতক্ষণ পর্যন্ত আমরা চেঞ্জ করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটা সলিউশন যতই চেষ্টা করি না কেন পারবো না। তো তিনটা, সময় যেহেতু কম, তিনটা পার্সপেক্টিভে মানে আমাদের সাইড থেকে আমাদের যেই রিপোর্টটা ছিল অনেকগুলো সাজেশন আসছিল, আমি তিনটা হাইলাইট করি। ফার্স্ট অফ হচ্ছে, যেহেতু হঠাৎ করে আমাদের গ্র্যাজুয়েট নাম্বার বেড়ে গেছে এবং আমরা ইন্ডাস্ট্রি বা আমাদের ইকোনমি এদেরকে অ্যাবজর্ব করতে পারছি না, হ্যাঁ, আমাদেরকে সামহাউ এদের জন্য একটা সলিউশন করতে। আমি তো এখন বলতে পারি না তুমি ভুল করছো, এখন আমার কিছু করার নাই। অতএব যেই জিনিসটা করতে হবে, আমরা জানি যে আমাদের একটা বড় ইকোনমিক মানে গেটওয়ে হচ্ছে আমাদের দেশের বাইরের মার্কেট, হ্যাঁ, বাট আমরা সোফার যেটা করি, মিডল ইস্ট থেকে শুরু করে মালয়েশিয়া টালয়েশিয়া সব জায়গায় খুবই লো লেভেলের স্কিল লোক পাঠাই, যেখানে আমার ফ্যাক্টরিগুলিতে আমাদের এগ্রিকালচার ফিল্ডে কিন্তু লোক পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ওই লোকগুলিকে আসলে আমরা পাঠাচ্ছি হচ্ছে সৌদি আরবে, দুবাইয়ে রাস্তা ক্লিন করার জন্য। তো আমাদের অ্যাপ্রোচটা ডিফারেন্ট হওয়া উচিত। আমাদের কিন্তু ওই লেভেলের লোকের সাপ্লাই এখন শর্টেজ আছে বাংলাদেশে, ওই লোকগুলিকে বরঞ্চ বাংলাদেশে রাখা উচিত। বরঞ্চ আমাদের সাপ্লাই যে জায়গাটা ওভার সাপ্লাই হয়ে গেছে, যে গ্র্যাজুয়েটদের, ওদেরকে বাইরে পাঠাতে হবে। এখন ওদেরকে বাইরে পাঠালে তো ওদেরকে তো দিয়ে আপনি সৌদি আরবে মানে ক্লিনিং কাজ করাতে পারবেন না। তাদের জন্য এমন জব মানে অপরচুনিটি এক্সপ্লোর করতে হবে যেগুলিতে দে উইল বি অলসো ইন্টারেস্টেড। ফর এক্সাম্পল, আপনার কেয়ার গিভিং, এটা নিয়ে আমরা অনেক কথা বলেছি, হ্যাঁ, কেয়ার গিভিং ইজ এ মানে হিউজ অ্যামাউন্ট অফ ডিমান্ড আছে সারা ওয়ার্ল্ডেই, নট অনলি জাপান বা এইসব কান্ট্রিতে, ইভেন ইউরোপের প্রচুর কেয়ার গিভিং এর ডিমান্ড আছে। শেফ, হ্যাঁ, হসপিটালিটি ইন্ডাস্ট্রি, এই জায়গাগুলিতে কিন্তু লোককে মানে মিনিমাম একটা গ্র্যাজুয়েট না হলে লোকজন ওই জবগুলি করতে পারে না, বিকজ এখানে কাস্টমার সাপোর্টের ইস্যু আছে, কমিউনিকেশন ইস্যু আছে। এই জায়গাগুলিতে আমাদের লোক পাঠাতে হবে, এবং শুধুমাত্র মিডল ইস্ট সেন্ট্রিক থাকলে হবে না, আমাকে সারা ওয়ার্ল্ডেই যেতে হবে। এবং ওই পার্সপেক্টিভে যদি বলি, একটা ব্যাপার আমরা মানে আমি পার্সোনালি এটাকে নিয়ে খুব পুশ করছি, আমাদের থার্ড ল্যাঙ্গুয়েজটা নিয়ে আসতে হবে। থার্ড, কারণ আমরা দেখেন, আমরা একটা স্টাডি করেছিলাম, 1.5 কোটি মানুষ বাংলাদেশের বাইরে আছে, এদের মধ্যে 1 কোটির মতো লোক এমন কান্ট্রিতে আছে যেই কান্ট্রিতে ইংলিশ শেখানো হয়, ইংলিশ বলাই হয় না। ইতালি, বাংলাদেশের 6 লার্জেস্ট রেমিটেন্স আসে হচ্ছে ইতালি থেকে। ইতালিতে লোকজন কিন্তু ইংলিশে, রাস্তাঘাটের লোকে ইংলিশ বলতে পারে না, তাকে ইতালিয়ান বলতে হবে। জাপানের লোকজন কিন্তু ইংলিশে অভ্যস্ত না। জার্মানিতে হিউজ অপরচুনিটি তৈরি হচ্ছে, ইভেন ফ্রান্সে প্রচুর বাংলাদেশি আছে কিন্তু এখন, তারা যাচ্ছে বিভিন্ন ভাবে, অনেকে হয়তো ইলিগালিও যাচ্ছে, কিন্তু মার্কেট কিন্তু আছে এবং ওই কান্ট্রিগুলিতে অপরচুনিটি তৈরি হচ্ছে। তো সেই জায়গাগুলিতে আমাদের যদি ক্যাপচার করতে হয়, আমরা শুধু ইংলিশের উপর ভিত্তি করে রাখলে হবে না, আমাদের গ্র্যাজুয়েটদেরকে আরেকটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। দরকার হলে সে ইংলিশ না শিখুক, যদি মনে করেন আমি ইতালিতেই যাব, জাপানে যাব, আমি ইংলিশ না শিখে ওই ল্যাঙ্গুয়েজ গুলো শিখি। আজকাল কিন্তু, এবং এটা শাহিরও বলেছে যে এআই এর মাধ্যমে কিন্তু ডিফারেন্ট বলবে, আমি এখন চাই জার্মান শিখতে, কিভাবে শিখবো? দেয়ার আর ডুওলিঙ্গো টাইপের প্রচুর ইজি ফ্রি টুলস আছে, যদি আপনি শিখতে চান কোনো সমস্যাই না। জাপানি শিখতে পারবেন, ফ্রান্স শিখতে পারবেন, জার্মান শিখতে পারবেন, এভরিথিং ইজ পসিবল নাওয়াডেজ। এটা একটা ব্যাপার। তো আর স্কিল, আমাদের যে এখানে এনএসডিএ থেকে আছেন ম্যাডাম, এনএসডিএ এর একটা বিশাল রোল আছে, যে স্কিলগুলোর আসলে ডিমান্ড আছে বাইরের মার্কেটে, সেগুলোতে কিভাবে আরো বেশি তৈরি করা যায়। আমি শুধু সেদিন আমি দেখা হয়েছিল বোয়েসেলের একজনের কাছে, আমি উদাহরণটা দেই। উনি বলল যে বোয়েসেল মানে হচ্ছে সরকারের যে রিক্রুটমেন্ট এজেন্সি, ফর্মাল রিক্রুটমেন্ট এজেন্সি, বললো যে ভাই, আমাদের প্রতি মাসে জর্ডান থেকে 500-র মতো গার্মেন্টস ওয়ার্কারের ডিমান্ড আছে, আমরা 200 লোকও দিতে পারি না। দেখেন, ডিমান্ড কিন্তু আছে, হিউজ ডিমান্ড আছে, কিন্তু আমরা লোক দিতে পারছি না, বিকজ আমার এখানে স্কিল লোক নাই, টেকনিক্যালি স্কিল ওই লোকগুলো নাই। তো আমরা কিন্তু যেই অপরচুনিটি গুলো আছে, পার্টিকুলারলি কিছু পকেটে, সেগুলো কিন্তু এক্সপ্লোর করতে হবে। তো সেই
অনেক ডিটেল বলা যাবে, আমি খুব বেশি আসলাম না। আরেকটা হচ্ছে যে আমাদের ব্যাংকিং সিস্টেম, এইখানে ফাহমিদা আপা বাংলাদেশ ব্যাংকের একজন সম্মানিত বোর্ড ডিরেক্টরস, আমরা ব্যাংকিং সেক্টর থেকে সাথে আমরা অনেক কমিউনিকেট করছি। আমরা ব্যাংক আসলে কাদের লোন দিই? ব্যাংক আমরা লোন দেই বেসিক্যালি বড় বড় ব্যবসায়ীদের। বাংলাদেশ ব্যাংক অনেক বলার পরও ছোট ছোট এসএমই বা মাইক্রোদেরকে জোর করার পরেও ব্যাংকগুলো লোন দিতে চায় না। বাট সবচেয়ে বড় যে আমাদের ইকোনমিক মানে ড্রাইভার অফ দ্য ইকোনমি, যেটা আমাদেরকে আসলে টিকিয়ে রেখেছে এত ক্রাইসিসের পরেও, সেটা হচ্ছে আমাদের এই 1.5 কোটি মানুষ বাইরে যাচ্ছে। অ্যান্ড মোস্ট অফ দেম হ্যাভ অ্যাকচুয়ালি মানে গন অ্যাব্রড অন দেয়ার সেলফ ফাইন্যান্স। জমি বিক্রি করছে, লোক থেকে টাকা ধার নিছে অনেক হাই ইন্টারেস্ট রেটে। বাট আমরা যদি ওদের ভ্যালুটা তো রিয়েলাইজ না করতে পারি, তো ওয়াই ডোন্ট ব্যাংকস, আমাদের ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি এই সেগমেন্টটাকে সবচেয়ে বড় যেটা আমাদের সেভিয়ার, তাদেরকে ফান্ডিং কেন করছে না? একটা লোক যদি বলে যে আমি আমি জাপানে যাব, আমার 7-8 লাখ টাকা লাগবে, তাকে কেন ফান্ডিং করবে না? তাই না? তো এই জায়গাটাতে আমাদের উই হ্যাভ টু আস্ক আওয়ারসেলফ যে আমরা আমাদের ওভার সবচেয়ে বড় যে একটা সাপোর্ট সেক্টর ব্যাংকিং এন্ড ফাইন্যান্স, এরা এই এই সবচেয়ে লার্জেস্ট এন্ড মোস্ট কন্ট্রিবিউটিং ইকোনমি থেকে নিজেদেরকে কেন ডিটাচ করে রাখতেছে? এই জায়গাতে বাংলাদেশ ব্যাংকের পার্সপেক্টিভ থেকে হ্যাজ টু হ্যাভ এ ভেরি অ্যাগ্রেসিভ এন্ড অ্যাফার্মেটিভ পলিসি, যাতে কোনো একটা ছেলে বা মেয়ে যদি বলে যে না আমি এখন চায়নায় যাব, এবং আপনি জানেন বাংলাদেশ থেকে গত বছর 10,000 লোক চায়নায় গেছে পড়তে, এবং এদের একটা বড় অংশ কিন্তু আইদার চায়নাতে থাকে অথবা অন্যান্য কান্ট্রিতে যায়। তো বাট 8 থেকে 10 লাখ টাকা লাগে। তো আমার ব্যাংকগুলো তাদের কেন ফাইন্যান্স করবে না? হ্যাঁ, সেও তো একটা শর্ট মানে একটা প্রোডাক্ট তৈরি করতে হবে যেখানে বলবে যে না ঠিক আছে, তুমি ফার্স্ট 2 ইয়ার্স লোন রিপেমেন্টটা হবে না, বাট পরে 6 বছর এটা হবে, হয়তো ইএমআই এর মাধ্যমে হবে, এবং এটা সম্ভব, এবং এটা অনেকে ইনফর্মালি যেটা করছে তারা কিন্তু এই জিনিসটা করতে পারছে। তো এই টাইপের ডিফারেন্ট টাইপ অফ অ্যাপ্রোচ আমাদের নিতে হবে। তো আমি আর ডিটেল যাচ্ছি না। আর লাস্ট পয়েন্ট যেটা অলরেডি বলা হয়েছে, যে আমাদের যে এডুকেশন এবং স্কিল ডেভেলপমেন্ট, এখানে একটা বড় সমস্যা হচ্ছে, বলা হয় যে আমাদের এখানে টিচার নাই, ফ্যাসিলিটি নাই, অনেক কিছু নাই, উইচ ইজ ট্রু। ঢাকার বাইরে আসলে সারা দেশে আসলে টিচার পাওয়া যাবে না। ল্যাঙ্গুয়েজ, শুধু ল্যাঙ্গুয়েজ নাই, ইভেন অন্যান্য জিনিসপত্র শেখার টিচার নাই। এই জায়গাটাতে কোম্পানিজ লাইক শিখো হ্যাজ শোন আস কিভাবে এআই ব্যবহার করে, আমরা মুখে মুখে যত এআই বলি না কিন্তু আমরা ব্যবহার করছি না, এআই ব্যবহার করে এই স্কিলিং পার্সপেক্টিভে একটা বড় ধরনের ভ্যালু অ্যাড করা যায়। তো এটার জন্য শুধুমাত্র প্রোডাক্ট তৈরি করতে লাগবে না, লাইক শিখোর মতো প্রোডাক্ট তৈরি করলে হবে না। আরেকটা জিনিস লাগবে যেটা অনেকবার বলা হয়েছে, আমাদের কস্ট অফ ইন্টারনেট। আমাদের আনফর্চুনেটলি আমাদের এত কথা বলার পরেও মাত্র লেস দেন 40% অফ আওয়ার পিপল অ্যাকচুয়ালি ইউজ এনি স্মার্টফোন। হ্যাঁ, এবং তারা রেগুলার ইন্টারনেট ব্যবহার করে। অর্থাৎ 60% আমরা যতই এখন স্টারলিংক বা এইসবের কথা বলি না কেন, বাংলাদেশে ঢাকার বাইরে ইন্টারনেট ব্যবহারের অ্যাডপশন ইজ অ্যাবসলিউটলি ভেরি লো। এন্ড আনফর্চুনেটলি এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের দেশে প্রাইস এখন অনেক বেশি আমাদের আশেপাশের দেশ থেকে। উদাহরণ দেই, যেটা একটু আগে নাসিম ভাইয়ের সাথে কথা হচ্ছিল, এখনো বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার করার জন্য 20% সাপ্লিমেন্টারি ডিউটি, সম্পূরক শুল্ক। সম্পূরক শুল্ক কাদের দেওয়া হয়? সিগারেট খেলে সম্পূরক শুল্ক দেওয়া হয়। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার করাতে 20% আমি আপনি সবাই সম্পূরক শুল্ক সরকারকে দেই, অ্যাজ ইফ ইন্টারনেট ব্যবহার করা একটা ক্ষতিকর জিনিস। তো সেই জিনিসটা আমাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। সরকারকেও বুঝতে হবে ইন্টারনেট ইজ এ বেসিক রাইট। তারা মুখে বলতেছে সংবিধান সংস্কার করে ইন্টারনেটটাকে বেসিক রাইট দেওয়া হচ্ছে, কিন্তু আমরা আবার এর পিছনে 20% সম্পূরক শুল্ক, ভ্যাটটার ধরনের আসেই দিয়ে রাখছি। তো এই জায়গায় এটাতে আসলে একটা রাইট অফ দ্য সিটিজেন, সেই ব্যাপারটা এস্টাবলিশ করতে হবে। তো ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আশা করি আলোচনায়, মুক্ত আলোচনায় আরো ভালো আলোচনা হবে। ধন্যবাদ, থ্যাংক ইউ।